আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। প্রিয় রাসেল ভাই, আমার সালাম নিবেন। আমি নিয়মিত ভূত এফএম শুনে থাকি। যেহেতু স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, তাই আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার মাধ্যমে ভূত এফএমের শ্রোতাদেরকে জানাতে চাই। আমি ঘটনাটা শুরু করছি। ঘটনাটি ঘটে ২০০২ সালের দিকে। তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার ছাত্র। আমাদের ডিপার্টমেন্ট থেকে কুমিল্লায় শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত হয়। তখন ছিল ডিসেম্বর মাস, কনকনে শীত পড়েছিল। যেহেতু কুষ্টিয়া থেকে গাড়ি রাতে ছেড়ে মাগুরার ওপর দিয়ে ঢাকায় যাবে, তাই আমার গ্রামের বাড়ি মাগুরাতে চলে আসি। বন্ধুদের সাথে সেইভাবেই কথা হয় যে রাত আনুমানিক ১০টা নাগাদ মাগুরার ঢাকা স্ট্যান্ডের কোনো একটি হোটেলে গাড়ি দাঁড়াবে। আমি ওখান থেকেই ওদের সাথে গাড়িতে উঠব। ওরাও রাতের খাবার দাবার ওই হোটেলে সেরে নেবে। আমাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার টুপিপাড়া নামক একটি গ্রামে, যা শহর থেকে ১২ কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভালো, পাকা রাস্তায় নিয়মিত টেম্পো ও বাস চলাচল করে। রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্রীপুর থেকে মাগুরা যাওয়া তেমন কোনো বিষয়ই নয়। সর্বোচ্চ ১ ঘন্টা লাগে। তাই আমি বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া সেরে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বের হই। আমাদের বাড়ি থেকে শ্রীপুর বাজার ১ কিলোমিটার, ওই পর্যন্ত ভ্যান বা হেঁটে যেতে হয়। তারপর শ্রীপুর থেকে টেম্পুতে মাগুরা। আমি খুব নিশ্চিন্ত মনে বাড়ি থেকে বের হলাম। একই শীতের রাত, তার উপরে ভরা পূর্ণিমা, চাঁদের আলো আর হিম হিম পরিবেশের ভেতর দিয়ে আমি চিরচেনা গ্রামের পথে হেঁটে চললাম। কোনো ভ্যান পাইনি। হাঁটতে হাঁটতে গ্রামের ঈদগাহ পর্যন্ত চলে এলাম। ঈদগাহের পেছনেই আছে গ্রামের গোরস্থান। সেটা রাস্তা থেকে একটু দূরে। ওসব নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা করার কারণই ছিল না। আমি শিওর রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই। থাকলে অবশ্যই আমি দূর থেকে দেখতে পেতাম। যখন হাঁটতে হাঁটতে আমি ঈদগাহ ও গোরস্থান পার করছি, হঠাৎ দেখি ২-৩ হাত ধরে রাস্তার ওপরে ঘোড়ার পা। তবে তা ধোঁয়ার কুণ্ডুলি পাকানো। আগরবাতি জ্বালালে যেমন ধোঁয়া খেলে, বিভিন্ন আকৃতির সৃষ্টি হয়, ঠিক তেমনি ঘোড়ার পায়ের আকৃতি আমার নজরে এলো। ওই পা লক্ষ্য করে আমি যখন ওপরের দিকে তাকালাম, দেখি বিশাল একটি ঘোড়া আমার সামনে দাঁড়ানো। তবে সেটা ধোঁয়ার মতো। ওটা দেখেই আমার সারা গায়ের লোম দাঁড়িয়ে গেল। ভয়ে আমার মাথার চুল সব যেন খাড়া হয়ে গেছে। সেই সাথে প্রচণ্ড রাগও হচ্ছে। রাগে, ভয়ে, দিশেহারা হয়ে আমি তাৎক্ষণিকভাবে আল্লাহু আকবার বলে ২ থেকে ৩ বার চিৎকার করে উঠলাম এবং মনে মনে ধরে নিলাম ওর থেকে মুক্তি পেতে গেলে এটাই আমার একমাত্র অস্ত্র। আমি বারবার চিৎকার করে আল্লাহু আকবার বলছি। ঠিক তখনই দেখি আমার সামনে ফাঁকা রাস্তা, কোথাও কেউ নেই। তবে দুটো বাচ্চা ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে আর আমার চিৎকারে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও তখন একটু লজ্জা পেয়ে যাই। চুপ করে আবার হাঁটতে থাকলাম। ভাবতে খেলাম যেন কিছুই হয়নি। পরে শিক্ষা সফর থেকে ফিরে বাবা মাকে ঘটনাটা বলেছিলাম। বাবা মা বলেছিলেন ওই জায়গাটা নাকি আসলেই ওইরকম ভৌতিক। প্রায়ই কেউ না কেউ ওখানে ভয় পায়, কিছু না কিছু দেখে। এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ইমেলটি যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, লিখছেন যে, হ্যালো রাসেল ভাই, আমি সম্রাট চক্রবর্তী ফ্রম কলকাতা, ইন্ডিয়া। আমি বিজনেসম্যান। আমার রেস্টুরেন্টের ব্যবসা কলকাতায়, অ্যান্ড আই এম আ পার্ট টাইম প্যারানর্মাল রিসার্চার। এসব ভালো লাগে। ভূতাকে আমি শুনি প্রায়, খুব ভালো লাগে।
আজ আমি একটা স্টুডেন্ট লাইফের ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। তখন রক্ত গরম, ভূত বা প্যারানরমাল জিনিস খোঁজা বা তাদেরকে দেখবার ইচ্ছা ছিল প্রবল। ঘটনাটি 2016 সালের শেষের দিকে নভেম্বর ডিসেম্বরের কোনো একটি সময়। তখন শীত পড়েছিল প্রচুর কলকাতায়। কোনো একদিন সন্ধ্যের দিকে আমি আর আমার বন্ধু শান, পেশায় ফটোগ্রাফার, আর সৌরভ, সে স্টুডেন্ট, ঠিক করলাম যে অন্য কোনো দিনের মতো আজও যাব আর একটা সার্ভে করতে, মানে অন্য কোনো জগতের বাসিন্দাদের খোঁজার চেষ্টা করতে। তো তাদের কমিউনিকেট করার জন্য আমাদের প্রবল ইচ্ছা তখন। আমাদের বাড়ি থেকে 10 মিটার হাঁটা পথ এবং বাগমারি মুসলিম কবরস্থান। আমি সেখানে আগে 2-1 বার গেলেও ভেতরে যাইনি বেশি। যাই হোক, প্ল্যান মাফিক কাজ, কবরস্থান এবং তার গেটের সামনে আমরা তখন বিকেল 5:30। তিনজনেই প্রবেশ করলাম। গেটের গার্ড আঙ্কেল আমাকে চিনতেন ভালোভাবেই। তাকে হাসি মুখে ইশারায় সালাম জানাতেই সেও তাই করলো। আমার ভেতরের দিকে যাচ্ছি দেখে বাধা দিয়ে বলল, এখন তো সন্ধ্যা হতে চললো, ভেতরে না যাস না? উত্তরে আমি বললাম, আমার কাজ তো সন্ধ্যার পরেই, একগাল হাসি দিয়ে সেটা বললাম এবং আঙ্কেল কিছু একটা বিড়বিড় করে বলল, বুঝলাম। আহ, তিনি কিছু মানে খুশি হলাম যে উনি আমার শুভাকাঙ্ক্ষী, মানে দোয়া করলেন এরকম কিছু একটা আর কি। তা আমরা ক্রমশ ভেতরের দিকে যেতে থাকি। প্রায় মাঝামাঝি সময় সৌরভ বলল, ভাই আমি আর যাব না এখান থেকে। আমি আর সায়ন অবাক হই, প্রায় একসাথে বলি, কেন? আমি মজা করে বললাম, ভয় পাচ্ছিস? সৌরভ কিছু বলল না, বলল, চলো না। এবং সায়ন ভুরু কুঁচকে যা বলল যে একা যেতে পারলে যা। সৌরভ কিছু না বলে চলে গেল। আমরা ধীরে ধীরে কাছের আড়ালে মিলিয়ে গেল। আমি অবাক হলাম, আসার ইচ্ছে ছিল ওর সবচেয়ে বেশি। আমি 5-7 না ভেবে আর এগোতে গেলাম। তখন একবার ভেবেছিলাম যে ফিরে যাব, বাট তখনও আমাদের কাজ কিছুই উপলব্ধি করা হয়নি। তখন অন্ধকার, সন্ধ্যে 6টা। সবে প্রবেশ করেছি ব্লক 33-এ। ব্লকগুলি বেশি বড় নয়। শেষ প্রান্তে চোখ যেতেই দেখলাম গার্ড আঙ্কেল দাঁড়িয়ে আছেন। দূর থেকে অন্তত তাই লাগছিল। আমি হাত দিলাম, কাকা। কোনো উত্তর নেই। আরও কাছে এগোচ্ছি, সায়ন আমার সাথে। আমাকে ডেকেও সাড়া না পেয়ে ভাবলাম, ওটা কি কাকা নয় তাহলে? হাঁটতে হাঁটতেই ভাবছি সমস্ত। তখন মাথায় এলো যে ব্লক 33-এ আসার জন্য আমার যে পাশ দিয়ে এসেছি ওটাই একমাত্র রাস্তা। আর আসার পথে কাকা আমাদেরকে অতিক্রম করেনি, তাহলে লোকটিকে। ততক্ষণে আমরা প্রায় 10 হাত দূরত্বে লোকটির কাছ থেকে দেখলাম সে একটি কবরের সামনে দাঁড়িয়ে আছে এবং কবরের দিকে দৃষ্টি তার, এবং প্রচণ্ড অন্ধকার। লোকটি যে মৃদু আলোর মাঝে এক অন্ধকারের প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আমি আর সায়ন চুপ করে আছি, কোনো কথা বলছি না। কথা বলার শক্তিটুকুও বোধহয় হারিয়ে ফেলেছিলাম তখন। মাত্র 8 থেকে 10 হাত দূরে থাকা মূর্তিটা আসলে কি? তাহলে মানুষ নয়? সায়নের দিকে চোখ চায় আমার। দেখলাম ও চোখ কপালে তুলে আঙুল নিক্ষেপ করছে ওই ছায়া মূর্তির দিকে। তাকাতে দেখি সেই মূর্তি তাকিয়ে আছে আমাদের দিকে। হলুদ বর্ণের চোখ, যেন আগুন জ্বলছে, আক্রমণাত্মক হয়ে উঠছে। আমরা কিছু না ভেবে পেছন ঘুরে দৌড়াতে শুরু করি। কত জোরে জানি না, কে কোথায় তাও জানি না, শুধু দৌড়ে চলেছি নিজের মতো। খালি যেন মনে হচ্ছিল পেছনে আসছে সেই লোকটি। প্রায় 5 থেকে 7 মিনিট এলোমেলোভাবে ছোটার পর মসজিদ দেখতে পাই। প্রায় সাথে সাথে মসজিদের কাছে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর নিজেকে আবিষ্কার করি গার্ড আঙ্কেলের কেবিনে। সায়ন ছিল তখনও। আঙ্কেল শান্তভাবে বলেছিলাম তো না যেতে। আমি আর কোনো উত্তর দিতে পারিনি। আমার সব ঘটনা তাকে বলার পর তিনি বললেন, শাকিব খান বলে একজন কুখ্যাত ক্রিমিনালকে কবর দেয়া হয় ব্লক 33-এর মাঝামাঝি কোনো এক জায়গায়। এর আগেও 2-1 বার অনেকে দেখেছে সেখানে। সে একই ব্যাপার। কোনো কুকুর বেড়াল কোনো কিছুই সেখানে যায় না। তো তার কাছে এবং তারপরে তিনি লিখেছেন যে আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো লিখতে পারেন, এই আর কি। তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ব। আসসালামু আলাইকুম, আমার নাম আরিফ। আমি একটা টিভি চ্যানেলে HR
অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ। আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে রাখি আহ, আমি এবং সেটা আমি ধন্যবাদ জানাতে চাই রাখিকে, এবং আমার খুব ভালো বন্ধু, ওর জন্য আমি এই অনুষ্ঠানটা নিয়মিত শুনি। আজও আমি এই অনুষ্ঠানটির মানে এখন আপনি শুনছেন। যাই হোক, তিনি লিখছেন যে আমার দেশের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার প্রেমতলির ফরাদপুর গ্রামে। আমরা চেষ্টা করেছিলাম তাকে কমিউনিকেট করতে, কারণ স্টোরিটা পুরোপুরি এই যে এই ঘটনা বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আমরা কনফার্ম হতে চেয়েছিলাম যে ঘটনাটা কতটুকু সত্য, বা তিনি কিভাবে এটা যাচাই বাছাই করবেন। মাসুম ভাই ট্রাই করবেন আবারও, যদি সম্ভব হয় তাহলে তার সাথে আমরা কথা বলতে পারি। একটু আগে আমরা ট্রাই করেছিলাম, কোনো একটা প্রবলেমে কানেক্ট করতে পারিনি। তো যাই হোক, তিনি লিখছেন যে আমি আজ যে ঘটনাটা বলবো সেটা আমার মামার সাথে ঘটেছে ২০০০ সালের মার্চ মাসে, তারিখটা সঠিক মনে নেই। আমাদের বাড়ি থেকে নানার বাড়ি প্রায় ১২ কিলোমিটার দূরে, নাম ঈশ্বরীপুর। আমার সেজ মামার নাম শরীফ, যার সাথে এই ঘটনা ঘটে। মামা চাকরি করতো সিরাজগঞ্জে। সে ছুটিতে বাড়ি আসতো যথারীতি বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাড়ি ফিরে। আগেই গ্রামের সম্পর্কিত বলে নিলে ভালো হয়, গ্রামের বাড়ির আশেপাশে বাঁশবাগান আর জঙ্গলে ভরা, আর কিছু কিছু গাছ আছে বহু বছরের পুরনো দিনের, এবং দিনের বেলায় একা হাঁটলেও গা শিউরে ওঠে। অবশ্য ওখানকার লোকদের এসব মনে হয় না, কারণ তারা অভ্যস্ত। গ্রামের বাইরে জমি আর জমি ধানের চাষ করা হয়। পুরো গ্রামটাই ভৌতিক একটা ভাব আছে। যাই হোক, মূল ঘটনায় আসি। সেদিন রাতে খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১টা থেকে ২টার দিকে শরীফ মামা বাথরুমে যান। গ্রামের মধ্য দিয়ে একটা কাঁচা রাস্তা, দুই পাশের ঘর বাড়ি, ছোট বড় মিলিয়ে অনেকগুলো পুকুর আছে। সব পুকুরের আলাদা আলাদা নাম আছে। মাঠের দিকে যেতেই একটা বাবলা গাছ আছে, যেটা জমির আইরের সাথে। মামা দেখতে পেলেন কয়েকজন মিলে হাতাহাতি করছে। মামার কাছে একটা টর্চ লাইট আছে, কিন্তু জ্বালাননি। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছেন তিনি। অনেক অন্ধকার, তাই কিছু বোঝা যাচ্ছিল না। তবে তাদের সঙ্গে, তাদের মধ্য থেকে কেউ একজন জোরে চিৎকার করে উঠেছিল, যার আওয়াজ মামার খুব পরিচিত মনে হয়েছিল। আর একটু সামনে যাই, আওয়াজটা বোঝা যায় মামার খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং তিনি বুঝতে পারেন যে মামার খুব ঘনিষ্ঠ বন্ধু হালিম। এবং এর আরেকটু এগিয়ে তিনি যান, এবং কিন্তু অন্ধকারে কারো চেহারা তিনি বুঝতে পারছিলেন না। সবকিছু কেমন আবছা লাগছিল, কিন্তু মারামারি ক্রমেই বেড়ে চলেছে। আরেকজন চিৎকার করছে, যার কণ্ঠ ছিল বন্ধু হালিম। তার বন্ধু হালিম। মামা বলল যে, কে? হালিম নাকি রে? হালিম? ওদের থেকে কোনো উত্তর এলো না। মামা একটু ভয় পেল, আর চিন্তা করলো চিৎকার তো হালিমই করছে। ভয়ে ভয়ে আরো একটু কাছে এগিয়ে গেল এবং টর্চ লাইট মারল ওদের দিকে। তারপর যা দেখলো তা দেখে মামা রীতিমতো ভয় পেয়ে গেল। দেখলো তার বন্ধু তো নয়ই, কিন্তু একজনের মাথা অর্ধেক মুখ আর অর্ধেক মাথা দিয়ে অনবরত ময়লা বের হচ্ছে। অন্য দুজনের চেহারা আরো ভয়ঙ্কর, এবং অনেক নোংরা পোশাক। আর একজন পুরো মানুষটাই ছিল কেমন যেন ঘোড়ার মতন একটা আদলের। মামা আর সামনে না এগিয়ে পেছনে দিয়ে যাওয়ার চিন্তা করছিলেন। ততক্ষণে তার শরীর ভার অনুভব করছেন তিনি। তারপর সে সামনে না গিয়ে পেছনে ফিরেই জোরে জোরে পা চালাতে লাগলেন, এবং ৮-১০ ধাপ আসার পর সামনে দেখলেন ওই ৪ জন জমির আইলে বসে এবার হাসাহাসি করছে। এবার মামা ভয়ে কাঁপতে লাগলেন, এবং কিভাবে বাড়ি ফিরবেন সেটা ভাবতে লাগলেন, এবং ভাববার সময় আর কই। এবার ওরা একেবারে তার কাছে চলে এসেছে। ওদের মধ্যে থেকে একজন লাইট মারল কেন, মামা দিশা না পেয়ে জোরে চিৎকার দিয়ে বলল, কেউ আছো? আমাকে বাঁচাও। এরপর ইলেকট্রিসিটি শক খাওয়ার মতন একটা ব্যাপার হলো, এবং মামা পড়ে গেলেন। তিনি বুঝলেন যে এই বুঝি আমি শেষ। তারপর আবারও কয়েকবার চিৎকার দিলেন। তারপর ওরা ৪ জন মিলে মামাকে চিৎ করে শুইয়ে দিল, এবং কি যেন খাওয়ানোর চেষ্টা করলো। ৪ জন মিলে মামার সাথে অনেক ধস্তাধস্তি করে মুখের ভেতরে কিছু একটা ঢুকিয়ে দেয়। অনেক জোরে জোরে আওয়াজ করায় মামার ছোট চাচার ঘুম ভেঙে যায়। আমার ছোট নানা, সে মনে করেছে যে চোর মনে হয়। ওখানে আমার নানারা ৪ ভাই থাকতো, সবার আলাদা আলাদা বাড়ি আছে, কিন্তু কাছাকাছি। নানা উঠে আরো কয়েকজনের
কয়েকজন তার ভাই ভাতিজাকে নিয়ে টর্চ লাইট, লাঠি এ সমস্ত নিয়ে চিৎকার করতে, করতে সেদিকে আসে এবং হাঁটতে লাগলো এবং গ্রামের কয়েকজন আওয়াজ পেয়ে তারাও একত্র হয়েছে। অনেক রাত, তারপর আবার গ্রাম। আস্তে, আস্তে সেই আওয়াজও অনেক দূর থেকে শোনা যায়। একটু পরে জোরে একটা আওয়াজ আসলো। আওয়াজটা হলো তারা যেদিকে যাচ্ছিল, হাতের বাম পাশে কিছু জমির মাঝখানে সবাই টর্চ জ্বালিয়ে দেখে সেইখানে দৌড় দিল এবং দেখতে পেল যে কেউ একজন পড়ে আছে এবং কাতরাচ্ছে। সবাই মিলে যখন তার কাছে গেল, দেখল শরীফ পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। তাকে জিজ্ঞাসা করা হলো, "কি হয়েছে তোর? তুই এখানে কিভাবে এলি?" বলতে পারল না। তার জ্ঞানই ছিল না। কান্নাকাটির রোল পড়ে গেল। যাই হোক, তাকে সবাই মিলে বাড়ি নিয়ে আসা হলো এবং তার শরীরে অনেক ময়লা ছিল, পরিষ্কার করা হলো। কোনোভাবেই তার জ্ঞান আসছিল না। পরে রাতে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো এবং উপায় না দেখে, মানে যোগাযোগ ব্যবস্থা তখন খুব খারাপ ছিল। মামার ছোট চাচা নিজেও একজন কবিরাজ। সেও কিছু ভালো আ সেও ভালো করে দেখল এবং বলল যে, "মেডিকেলে নিয়ে লাভ নেই। অন্য উপায়ে চেষ্টা করতে হবে।" একটু পরে ফজরের আযান হলো। নানা উম ঝাড়ফুঁক দিতে, দিতে বেলা ১১ টার দিকে জ্ঞান আসলো। কিন্তু তিনি কোনো কথা বলতে পারছেন না, খেতে পারছেন না। আত্মীয়স্বজন সবাইকে খবর দেওয়া হয়েছে। আমি আম্মুকে নিয়ে সকালেই গিয়েছি সেখানে। এভাবে চলতে থাকে। বেশ কিছুদিন শুধু ফলের জুস ছাড়া, এই ফলের জুস ছাড়া আর কোনো কিছু খেতে পারতেন না। অনেক কবিরাজ দেখানো হলো, কোনো কাজ হলো না। সবাই বলল আমাদের সাধ্যের বাইরে। প্রতিদিন রাতে আমার বুকের সাথে ২ হাত চেপে ধরত আর মুখ দিয়ে রক্ত বের হতো। ২-৩ জন লাগতো তার বুক থেকে হাত আলগা করার জন্য। আর রক্ত বের হতো এবং হাত যখন আলগা করা হতো তখন আর রক্ত বের হতো না। সে কোনোভাবেই বিছানা থেকে উঠতে পারত না। আরো কিছুদিন যাওয়ার পর মুখ দিয়ে রক্ত বের হওয়া বন্ধ হলো এবং একটু, একটু হাঁটা শুরু করলো। একদিন বিকেলবেলা আমি মামাকে জিজ্ঞেস করলাম, "মামা, আপনার সাথে কি হয়েছিল?" মামা কোনোভাবেই কথা বলতে পারল না। শুধু নির্বাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, "আপনি না বললে আমরা কিভাবে বুঝবো আপনার সাথে কি হয়েছিল?" মামা ইশারায় কলম আর খাতা চাইলেন। তারপর তার সাথে ঘটে যাওয়ার ঘটনাটা লিখে আমাকে জানালেন। তার আরো ১৫ দিন কেটে গেল। এখন এখানে সেখানে যেতে পারেন, ভারী খাবারও খেতে পারেন, কিন্তু কোনো কথা বলতে পারেন না। সেদিন শুক্রবার ছিল। ঈশ্বরীপুর মাঠে ফুটবল খেলা হচ্ছিল। সবাই খেলা দেখতে গিয়েছিল। মামাও খেলা দেখতে গিয়েছিলেন। খেলার এক পর্যায়ে মামাকে পাওয়া যাচ্ছিল না। যে জায়গায় বসে তিনি খেলা দেখছিলেন, ওখানে তার স্যান্ডেল পড়ে আছে, কিন্তু মামা নেই। তারপর তাড়াতাড়ি করে সবাইকে জানিয়ে দেওয়া হলো এবং পরিচয় যারা পরিচিত আছে তারা সবাই খুঁজতে লাগলো। পুরো গ্রাম শেষ করে প্রখর রৌদ্র ছিল। সবাই ক্লান্ত, কিন্তু কোথাও পাওয়া গেল না। নানাদের বাড়ি থেকে ৩-৪ কিলোমিটার দূরে ফাঁকা মাঠের ভেতর পরিত্যক্ত একটা পুকুর পাড় ছিল। সেই পুকুর পাড়ে জঙ্গলে ভরা ৩ জন আদিবাসী, যারা সাঁওতাল এবং তারা চাষ করছিলেন ওই সময়। তারা মামাকে চিনতে পারল এবং মামা পুকুরের পাড়ে পড়ে আছেন, শরীরে গোলাপ আর শাপলা ফুলের পাপড়িতে ভরা ছিল। তারা ৩ জন কাঁধে করে নিয়ে আসেন বাড়িতে এবং সেদিন রাতেই মামার ঘুম নেই কাটলো। পরের দিন বিকেলে মামাকে জিজ্ঞাসা করলাম, "আপনি ওখানে কিভাবে গেলেন?" আবারও খাতা কলম নিয়ে আসা হলো এবং আমি দেখতে পাই শুধু বাতাস অনুভব করছি আর বিয়ের মতো বাজনা বাজছিল। সবার সামনে আমি শূন্যের উপর ভাসতে লাগলাম। আমি এক হাত পা দিয়ে ইশারা করলাম, কেউ আমাকে দেখতে পেল না। তারপর আমাকে উড়িয়ে নিয়ে কোথাও গেল এবং আমি বাসায় কিভাবে আসলাম কিছুই বুঝতে পারবো না। এগুলো সব মামার কথা ছিল। এভাবে কেটে গেল আরো কিছুদিন। তারপর এক রাতে মামা একাই শুয়ে আছেন এবং বাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ। রাত আনুমানিক ১টা থেকে ১টা ৩০-এর মতো বাজে। হঠাৎ করে জানালা খুলে গেল। মামা কথা বলতে পারত না, বলে চিৎকার দিতে পারল না। ভয়ে দৌড় দিল দরজা খোলার জন্য। ঠিক তখনই আওয়াজ আসলো যে, "যদি বাঁচতে চাস তাহলে আমার কথা শোন।" মামা থামলো এবং জানালার পাশে গিয়ে তাকালো এবং দেখল যে বিশাল বড়, বড় মুখ ভর্তি দাড়ি, সাদা পাঞ্জাবি পরা বিশাল দেহের এক দরবেশ দাঁড়িয়ে আছে। মামা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে বলল, আমাকে ভয় পাস না। আমি তোকে বাঁচাতেই এসেছি।" মামা কোনোভাবেই নিজেকে আর স্বাভাবিক করতে পারছিল না। সে দরবেশ বলল, "আমি যেভাবে বলবো সেভাবে করলে তুই বেঁচে যাবি। আর যদি না পারিস তাহলে ৬ মাসের মধ্যে তুই মারা যাবি। কোনো কবিরাজ, ডাক্তার তোকে ভালো করতে পারবে না।" মামা মাথা নাড়ল। ঠিক সে একটা পুকুরের ঠিকানা দিল। পুকুরের নাম বেতপুকুর।
পুকুরের পাড়ে অনেক পুরনো গাছ আছে, বট গাছের মাঝখান দিয়ে তাল গাছ জোড়া লাগানো, ওইখানেই সেই দরবেশ থাকেন এবং বললেন যে, "অবশ্যই রাতে যাবি" বলে অদৃশ্য হয়ে গেলেন। তারপর থেকে মামা সেই জায়গায় প্রতিদিন যেতে লাগলেন এবং সেই দরবেশ মামার সাথে দেখা করত। কিছুদিন যাওয়ার পর সে বলল, "তোর গলায় ওরা একটা গাছের শেকড় ঢুকিয়ে দিয়েছে। ওটা বের করতে না পারলে ৬ মাসের মধ্যে তুই মারা যাবি। তবে শেকড়টা বের করার একটা উপায় আছে। উপায়টা হলো মানে কোনো একজন মেয়েকে দরকার হবে এবং এবং আ এবং আমি কিছু জিনিস দেবো। যেভাবে বলবো সেভাবে করতে পারলে এই মুসিবত থেকে তুই রেহাই পাবি।" তারপর মানে আমরা কোনো একজন মেয়েকে যে কিনা অবিবাহিত তাকে খুঁজতে শুরু করলাম এবং অবশেষে মামার অফিসের একটি মেয়ে, মানে কেউ তো রাজি হতে চাচ্ছিল না। মামার অফিসের একটা মেয়ে রাজি হলেন এবং কোনো শর্ত ছাড়াই তাকে সিরাজগঞ্জ থেকে আনা হলো এবং দরবেশকে জানানো হলো। ২ দিন সময় নিল। ৩য় দিন রাতে কিছু শেকড় ও চুল দিয়ে বালা তৈরি করে দিল। তারপর এই বালাটা আ আ সেই মামার বাম পায়ে বেঁধে রাখতে বলল ৪১ দিন। প্রতিদিন রাতে একটা করে তাকে বলল যে সে একটা মানে তাকে সে যে ঘরে থাকবে সে ঘরের বাইরে তাকে পাহারা দিতে হবে এবং এভাবে ৪১ দিন পাহারা দিতে হবে। যে ৪ জন গলায় শিকড় ঢুকে আছে শুয়ে আছে তিনি বলেছেন যে ঘরের ভিতরে শুয়ে থাকবি আর মেয়েটা পায়ের কাছে পাহারা দেবে। যে ৪ জন গলায় শিকড় ঢুকিয়ে দিয়েছিল, ওরা বিভিন্ন রূপ ধারণ করে এসে ভয় দেখাবে। কিন্তু তোদের কিছু করতে পারবে না বলে আর যদি বালাটা খুলে ফেলে তাহলে দুজনেই মারা যাবি। তারপর মেয়েটির সবকিছু ভালো করে বুঝিয়ে দেওয়া হলো মেয়েটিকে এবং শুরু হলো ৪১ দিনের সাধনা। একটা ঘরের মধ্যে তাদেরকে রেখে অপেক্ষা করতে লাগলো তারা এবং একটা সময় কেউ মাঝে মাঝে ঘুমিয়েও গেল। দরবেশের নিয়ম ছিল মেয়েটি ২ বার বের হতে পারবে, এর বেশি নয়। হঠাৎ ২টার দিকে মেয়েটি চিৎকার করে বাইরে বেরিয়ে এলো এবং ওখানে নানি-মামিরা ছিল। তারা জিজ্ঞেস করল, "কি হয়েছে?" সে বলল, "ভয়ংকর কেউ একজন আসলো এবং পায়ের বালাটা খুলতে বলল।" চেহারাটা অনেক বিশ্রী ছিল এবং আ তার শরীর অনেক ময়লা। কথাগুলো বলছিল আর কাঁপছিল। আমরা তাকে বুঝালাম, "তোকে যে যতই ভয় দেখাক না কেন, ওরা কিছু করতে পারবে না। আমরা সবাই দরজার পাশেই আছি, কেউ ঘুমাচ্ছি না। আমরা তোর সাথে আছি।" এভাবেই চলতে থাকলো এই সাধনা এবং প্রতি রাতেই অনেক ভয় পেত ওরা ২ জন এবং সবাই ভয় পেত এবং শেষ রাত্রে অনেক ভয়, মানে শেষ রাতে কখনো সাপ, কুকুর, বাঘ এই সমস্ত দেখত। গলাকাটা মানুষ আরো অনেক ভয়ংকর কিছু তারা দেখত। ৪১ দিন সফলভাবে পার করার পর মামা সেই দরবেশের কাছে গেল। এবার সে একটা তীর ধনুক দিল। পায়ের বালা দিয়ে তীরটা পেঁচিয়ে দিল। আর একটা পুকুরের ঠিকানা দিল। পুকুরের পাড়ে শনিবার রাত ১২টার পর যাবি এবং কিছুক্ষণ পর দেখবি যে ৪ জন ভয়ংকর রূপ নিয়ে তোর দিকে আসছে। মানে উনি বলছেন আরকি। এবং তারপরে তাদেরকে লক্ষ্য করে সেই তীরটা ছুঁড়তে হবে এবং তীরটা অবশ্যই গায়ে লাগতে হবে। কোনোভাবেই মিস করা যাবে না এবং শনিবার রাতে দরবেশের কথা মতো সেই পুকুর পাড়ে মামা গেলেন এবং নির্দিষ্ট সীমানা থেকে গেলেন এবং মামা একাই গিয়েছিলেন। প্রায় ১.৫ ঘন্টা পরে যখন দেখলেন যে পুকুরে আগুনের গোলার মতো আকাশের দিকে ৪-৫ টা সেকেন্ড পরে সেই আগুনের গোলা মিলিয়ে গেল। এবার জোরে আল্লাহু আকবার বলে চিৎকার শুনতে পেলেন তিনি এবং এরপর শুনতে পেলাম আমরা, মানে যারা দূরে ছিলেন তারা সবাই শুনতে পেলেন এবং আল্লাহু আকবার বলে খালি একটা শব্দ শোনা গেল এবং পুকুরের পাড়ে সবাই দৌড়ে গেল এবং গিয়ে দেখল যে মামা পড়ে আছে। তার মুখ দিয়ে অল্প কিছু রক্তের ছোপ বের হচ্ছে এবং শিকড়টা গলায় যেটা ঢুকিয়েছিল সেটা বের হয়ে আছে। মামাকে ডাক দিতে মামা পানি চাইলো। খাওয়ার পর সবাই মিলে ধরাধরি করে আমরা বাসায় নিয়ে গেলাম এবং তখন আস্তে কথা বলতে পারছেন মামা। পরের দিন দুপুরের পর থেকে তিনি ভালো করেই কথা বলতে শুরু করলেন। তারপর কয়েকদিন যাওয়ার পর মেয়েটি বাবা-মাকে জিজ্ঞাসা করা হলো যে, "এই কাজের বিনিময়ে আপনারা কি চান?" এবং আজ এবং মানে তারপর তারা কিছু চাননি। তারা বললেন, যেহেতু আমার মেয়ে এখনো অবিবাহিত, আ তারা বিয়ের প্রস্তাব দিলেন এবং তাদের এবং মামা-মামির দুজনের সম্মতিক্রমেই তাদের বিয়ে হয় এবং বর্তমানে তারা ১ ছেলে ২ মেয়েকে নিয়ে সুখী আছেন। শেষ করার আগে আপনাদের সবারকে জানিয়ে রাখি যে আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি সবার ভালো লাগবে। যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা নয়, আমার প্রতি বিশ্বাস। আপনার প্রতি বিশ্বাস থেকে জানি বিধাতার কৃপায় আপনি সবসময় ভালো থাকেন।
তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না আগের ইমেলটা পড়ার জন্য। কিন্তু নাম পড়েছিলেন। নাম পড়তে পারেন, সমস্যা নেই। ইন্সপিরেশন থেকে আবার লেখা, আমি রেজওয়ান, মালয়েশিয়া থেকে। আজকে আমি এবং আমার স্ত্রীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব, ভালো লাগলে শোনাবেন। ঘটনাটা ২০১৫ সালের সময়। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বিয়ের ৩ বছর পর আমার স্ত্রীর পরিবার আমাদের মেনে নেয় এবং ইনভাইট করে তাদের বাসায় যাওয়ার জন্য। আমি থাকি কুয়ালালামপুর। সো এখান থেকে জোহর বাহরু শহরে নিতে এসেছিল আমার এক মামা শ্বশুর। ৫-৬ ঘন্টার ড্রাইভিং রাস্তা। তাই মামা আর আমি পালা করে ড্রাইভ করব এই সিদ্ধান্ত নিয়ে রওনা দিলাম আনুমানিক ৬টার দিকে। আমি ড্রাইভ করছি। ২ ঘন্টা ড্রাইভ করার পর ছোট্ট একটা ব্রেক নিলাম একটা রেস্টুরেন্টে হালকা নাস্তা করার জন্য। ঘটনা শুরু এখান থেকে। স্ত্রী ওয়াশরুমে গিয়ে অনেক জোরে চিৎকার দিল এবং ও আবার তেলাপোকা ভয় পায়। তাই ভাবলাম হয়তো তেলাপোকা হবে, কিন্তু না। আমি কাছে দিতে বলল, হাই কমোডের ওপরে কে একজন বসা, আমি কিছু দেখলাম না। বললাম হয়তো মনের ভুল। বলল না, একজন চাইনিজ ছেলে, বয়স ১৩-১৪ বছর হবে, শর্ট প্যান্ট, হাফ হাতা, চেক কলার টি শার্ট, ইন করে পড়া। বললাম পাগল নাকি, লেডিস টয়লেটে ছেলে আসবে কোথা থেকে? কিছুক্ষণ পর ও একটু শান্ত হলে হালকা নাস্তা করে আবার রওনা দিলাম। মামা ড্রাইভিং সিটে, আমি আমার স্ত্রী মাইয়া পেছনে। হঠাৎ করেই আবার চিৎকার। সেই ছেলেটা, ওই ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা বিভৎসভাবে থ্যাতলানো। এই সময় মামা মুখ খুললেন এবং বললেন, ও দেখেছেন, এবং সাহস দিলেন, হাইওয়েতে এগুলো নর্মাল, এই রাতার যাতে আর কথা না বলি। বলেই রেডিওর সাউন্ডটা বাড়িয়ে দিলেন, ভলিউম 60-তে। কিন্তু হঠাৎ করেই সাউন্ড কমে গেল। এমন হলো ৩-৪ বার। বাড়লেই কমে যায় ২-৩ মিনিটের মধ্যে। মামা ভাবছেন আমি হয়তো রিমোট দিয়ে কমিয়েছি, আর আমি ভাবছিলাম মামাই হয়তো কমাচ্ছেন বাড়াচ্ছেন। এমন সময় মারিয়া বলে উঠল, মামা সাউন্ড কমাচ্ছেন বাড়াচ্ছেন কেন? তখন বুঝলাম আমরা কমাচ্ছি বাড়াচ্ছি না, একা একাই এমন হচ্ছে। রাত প্রায় ১১টা। এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা সেই রেস্টুরেন্টের আশেপাশে আছি। প্রায় ২.৫ ঘন্টা ড্রাইভ করার পরেও মামা গাড়ি থামালেন, রাস্তার পাশে সিগারেট খেয়ে আবার জিজ্ঞাসা করলেন ড্রাইভ করতে পারবো কিনা। বললাম পারবো, কিন্তু স্পিড 80-র ওপরে না। বলল সমস্যা নেই, চালাও কিছুক্ষণ। ট্যাক্সির ভেতর সবাই ঘামছি, সবাই ভয় পাচ্ছি, কিন্তু কেউ কিছু বলছি না। অর্থহীনের গান ছেড়ে ড্রাইভ করছি। হঠাৎ দেখি গাড়ি ভারী হয়ে উঠেছে এবং গাড়ির ভেতরে আমার বাম পাশ থেকে খুব পচা গন্ধ আসছে এবং বাজে গন্ধ আমি কখনো পাইনি ডাস্টবিনের কাছে ছাড়া। মামা গ্লাস নামিয়ে দিতে বললেন, কিন্তু শত চেষ্টা করে নামাতে পারছিলাম না। এমন সময় মারিয়া বলল, রেজন, গাড়ির সামনে ওই ছেলেটা, স্পিড কমাও, তা না হলে অ্যাক্সিডেন্ট করবা। এই প্রথম আমিও দেখলাম একটা স্মোকের মতো কিছু একটা গাড়ির সামনে। গাড়ি ব্রেক করতেই মিলিয়ে গেল। তো মনে হলো গাড়ির নিচে কিছু একটা চাপা পড়েছে। মামা নিষেধ অমান্য করে নামলাম এবং দেখলাম একটা জংলি শূকর গাড়ির নিচে চাপা পড়েছে। রক্তে ভেসে গেছে গাড়ির নিচ, কিন্তু কোথাও কিচ্ছু হয়নি। হেডলাইটটা একটু ফাটা ছাড়া। দেখে গাড়ির ভেতরে আসলাম, দেখলাম গাড়ি হেভিও না এবং পচা গন্ধও নেই। যেতে যেতে আমাদের রাত ৩টা বেজে যায়। পরের দিন সকালে সবাইকে ঘটনা খুলে বললে আর এক আঙ্কেল বলেন, সেখান থেকেই ওই বাচ্চাকে দেখে এবং যারা দেখে তাদের বেশিরভাগই কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে। বলে আমাদের ভাগ্য ভালো বলে সময়ের ওপর দিয়ে গেছে, লাইফের ওপর দিয়ে নয়। অনেক ভয় পেয়েছিলাম। আমাদের ভাষায় প্রকাশ করা যায় না। ওই আঙ্কেল আরও বলেছেন ২০০৭-এর শেষ দিকে এক চাইনিজ রিচ ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করে ওই রেস্টুরেন্টে ২-৩ কিলোমিটারের মধ্যে। ও ফ্যামিলির সবাই মারা যায়, কিন্তু এই বাচ্চাটা ছাড়া। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা ট্রাক আনুমানিক রাত ১:৩০-এর দিকে ওই রাস্তার বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ওর মাথার ওপর দিয়ে চলে যায়, আর বাচ্চাটা তখনই ওখানেই মারা যায়। সেই ড্রেসেই ছিল যেটা মারিয়া এক্সপ্লেন করেছিল। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বলছিলাম যেটা, সাদিল পাঠিয়েছেন আমাদেরকে এই ঘটনাটি এবং তিনি লিখেছেন যে ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এবার মূল ঘটনায় যাওয়া যাক। সময়টা ২০১৩। ধানমন্ডি ১৫ নম্বরের একটা হোটেলের অপোজিটের গলিতে একটি বাড়ি। ওই গলিতে একটা ছোট গাছ আর একটা বয়স্ক একজন নাইট গার্ড ছিল। এখন আছে কিনা তা জানি না। আমি যে বাসায় ছিলাম সে বাড়িটা ছিল ২ তলা। আমি ছিলাম নিচ তলায়। বলে রাখা ভালো, বাড়িটা দেখলে অনেক পুরাতন মনে হবে, আর ২ তলায় থাকতো বাড়ির মালিক।
আমি যে রুমে থাকতাম সেখানে কিছুদিন থাকার জন্য উঠেছিলাম। রুমটা ছিল আমার পরিচিত এক ভাইয়ার। কিছুদিনের জন্য ভাইয়া কোনো এক কাজে ঢাকার বাইরে যাওয়ায় আমাকে রুমটায় একা থাকতে হয়। ওই ফ্ল্যাটে আরো ৩টা রুম আছে। ৩টা রুমে কে থাকতো তাদের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তবে আমার সামনের রুমটাতে এক ভাইয়ের সাথে ভালো পরিচয় ছিল। সঙ্গত কারণে ভাইয়ার নামটা প্রকাশ করলাম না। তৃতীয় রাতে আমি যখন রুমে একা ঘুমাচ্ছিলাম, প্রায় রাত ২টা কি ২টা ৩০ বাজে, তখন আমার রুমের দরজায় জোরে জোরে কড়া নাড়ছে কেউ আর বলছে, "শাকিল, দরজাটা খোলো। আমি তোমার পাশের রুমের বড় ভাই।" আমি উঠে দরজাটা খুললাম আর দেখলাম পাশের রুমের ভাইয়া সহ আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। পাশে যে দাঁড়িয়ে আছে সে প্রচন্ড ব্যথায় চিৎকার করছে আর বলছে, "আমাকে দয়া করে কেউ হসপিটালে নিয়ে যান।" আমি ভাইয়াকে বললাম, "কে উনি?" ভাইয়া বলল, "উনি অন্য রুমে থাকেন। আজকে আমি প্রথম দেখলাম ওনাকে।" আমি ওনাকে বললাম, "কি হয়েছে আপনার?" উনি যে কথা আমাকে বললেন সেটা শুনেছিল আমি প্রস্তুত ছিলাম না। উনি বললেন, "কে জানি আমার হাতের হাতের মানে হাতের ডানা উঠে ফেলেছে।" আমি বললাম, "কি বলেন আপনি? আপনার রুমে কেউ নাই?" উনি বললেন, "না, আমি একা আছি।" উনার উচ্চতা ছিল ৫ ফিট ৭ ইঞ্চির মতো আর ফিগার ছিল বেশ মানে মোটাসোটা, মানে স্বাস্থ্যবান। আমি বললাম যে, "দেখি কোথায় ব্যথা?" রাসেল ভাই বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন কিনা জানি না। উনার ঠিক ডান হাতের পিঠে যে হাড় আছে তা মনে হয় পিঠ থেকে বের হয়ে আসবে। উনি আমাকে আবার বললেন, "আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। কাছেই তো হসপিটাল আছে।" আমি খুব সাহসী। তাই ভাইয়াকে বললাম, "আপনি আপনার রুমে যান, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি।" এই কথা বলে ওনার হাতটা ধরে বাসার মেইন গেটের দিকে নিয়ে আসলাম। বলে রাখা ভালো, বাসার গেট সারারাত খোলা থাকে। আর গেটের পাশেই কলির নাইট গার্ড একটা ছোট টুল নিয়ে বসে থাকতো। এখনো মনে হয় সময়টা ছিল শীতকাল। নাইট গার্ড চাদর মুড়ি দিয়ে আগুন পোহাচ্ছিল আর ঝিমাচ্ছিল। আমি গেটে এসে নাইট গার্ডকে ডাকলাম, "কাকা, কাকা, এদিকে আসো তো।" কাকা বলল, "কি হয়েছে এত রাতে?" আমার কেমন যেন মনে হলো আমি যেন গেটের বাইরে না যাই। আমি কাকাকে বললাম, "ওনাকে একটু হসপিটালে নিয়ে যান, খুব অসুস্থ। যদি আপনি না যান তাহলে শুধু গলির সামনে থেকে বা মেইন রাস্তা থেকে ওনার জন্য একটা রিক্সা এনে দেন আর ওনাকে হাত ধরে নিয়ে যান।" আমি গেটের সামনে উঁচু করে গেটের ওপর দিয়ে ধরে দাঁড়িয়ে আছি আর গেট খুলে গেট থেকে পুরো গলিটা না দেখা গেলেও প্রায় ৭০% দেখা যায়। আমি দেখলাম গলির মাঝে যে গাছটা, যে ছোট গাছটা ছিল, তার নিচে ওই লোকটি দাঁড়ালো আর সাথে সাথে কাকা ছিল, উনি দৌড়ে চলে গেল। আমি অবাক হলাম। বয়স্ক লোক এভাবে এত জোরে দৌড়াতে পারে? বিশ্বাস করবেন কিনা, আর ওই অসুস্থ লোকটা গাছের নিচ থেকে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো আর হঠাৎ করে তার ডান হাতটা মোড়া দিয়ে আমার দিকে হয়ে গেটের দিকে জোরে হাঁটা শুরু করলো। আমি এসব দেখে কি করব বুঝতে পারছিলাম না। পাশে যে কেউ থাকবে তাও না, নেই, পুরোটাই স্তব্ধ। লোকটা কিন্তু আমার সামনে, একদম গেটের সামনে। ওনার চোখ দুটো পুরোই লাল। আমি সাহস করে হাতটা দিয়ে ওনাকে গেটেই আটকে দিলাম আর বললাম, "কই যান?" "ভিতরে।" উনি শুধু আমাকে বললেন, "রুমে যাবো, আমাকে ছেড়ে দিন। ওর খবর আছে। আমি ওকে মেরে ফেলবো। ওর খবর আছে, রুমে যাই।" আমি বললাম, "কি আবোল-তাবোল বলছেন? কে কি ছেড়ে দিবে? আপনার হাত হঠাৎ করে ঠিক হয়ে গেল, কারণটা কি? আর কাকা কোথায় গেল?" উনি আমাকে বলল, "রুমে যেতে দিন।" আমি এখন কি করব কিছু না ভেবে আমিও বললাম, "চলেন, আমিও আপনার রুমে যাবো।" রুমে গিয়ে যা দেখলাম আমার এই জীবনে আমি সেটা আর দেখতে চাই না। আমি দেখি যে ছোট্ট রুমের ভেতর একপাশে জাজিমের বিছানা, রুমের মেঝেতে এত সিগারেটের খালি ময়লা প্যাকেট, কিছু বাসি খাবারের প্যাকেট, মনে হয় একটা কুকুরও ওই রুমে থাকতে চাইবে না। আর সবচেয়ে আঁতকে ওঠার মতো ব্যাপারটা হলো রুমের ৪টা দেয়ালে ৪টা মানুষের ছবি আঁকানো। আর সেই মানুষগুলোর দেহগুলোর ঠিক মাঝখানে বুকের মাঝে রাউন্ড করা। উনি রুমে ঢুকেই সেই বিছানার নিচ থেকে প্রায় ২ ফিট হবে ছুরিটা বের করে ওনার বিছানার পাশে যে দেয়াল আছে দক্ষিণ দিকের, সেই দেয়ালে আর্ট করা মানুষের দেহে ঠিক বুকের মাঝামাঝি ছুরিটা দিয়ে চড়ে চড়ে আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন, "কেন করলি এরকম? আমার সাথে কেন করলি? আমি তোকে মেরে ফেলবো।" আমাকে বলছে, "দেখেন ভাই, দেখেন, এর জন্যই আমার এরকম হয়েছে।" আমার মাথা দিয়ে কানের পাশ দিয়ে চিপ বেয়ে ঘামের পানি চলে আসলো। কি করবো আমি বুঝতে পারছিলাম না। আমি ওনার সাথে ওনার বিছানায় বসলাম আর সাহস করে ওনার হাতের ছুরিটা কেড়ে নিয়ে বললাম, "ব্যাপারটা কি? আপনি একটু খুলে বলবেন?" উনি আমাকে বলল, "আমি বাইরে যাবো, চা খাবো আমি। আপনি কি যাবেন আমার সাথে?" আমি বললাম, "রাত এখন ৩টা, যে ৩টা ২৩-এর মতো বাজে। এখন আশেপাশে চায়ের দোকান খোলা পাবেন না। আর সামনে যে মার্কেটটা আছে সেখানে যে বৃদ্ধ লোকটি চা বিক্রি করেন, উনি তো ভোর ৫টা ছাড়া আসেন না। কি করবেন ভেবে দেখেন। আর আমি এখন বাইরে যাব না।"
উনি আর কিছু না বলে বের হয়ে চলে গেলেন। আমি ছুরিটা ওনার বালিশের নিচে রেখে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলাম। রুমে গিয়ে কি যে ভাবতে রাখলাম আর কিছু মনে না করার চেষ্টা করলাম। একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না। এত কথা, এত কিছুর মাঝেও কি অন্যান্য রুমের মানুষগুলো একটুও বুঝো না? কেউ কি জেগেছিল না? কেউ কিছু টেরও পেল না? শুধু আমিই কি একা? সকালে ওই বড় ভাইয়াকে আর সাথে অন্যান্য যারা ছিল তাদেরকে ঘটনা বললাম। ভাইয়া আমাকে যা বলল তা শুনে আমি আরো অবাক হলাম। বলল, আমার তো কিছু মনে নেই। আমি শুধু রাতে একবার বের হয়েছিলাম, গরম পানি চুলা থেকে রুমে নিয়ে এসেছিলাম। আর তোমাকে ডাক দিয়েছিলাম। কিন্তু তুমি ঘুমাচ্ছিলে। আমি কিছু ভাবতেই পারছি না। আমার কথা প্রমাণ করার জন্য সবাই ওই রুমে যাবে। কিন্তু রুমটার দরজা হালকা চাপানো, লক করা ছিল না। আস্তে, আস্তে ধাক্কা দিতেই সবকিছু চোখের সামনে। আমি যা বলেছি সব ঠিক আছে। শুধু লোকটি নেই। অর্থাৎ সেই ছবিগুলো, বালিশের নিচে রাখা ছুরিটা আছে। ভয়ে রুম থেকে সবাই বের হয়ে আসে। আর কেউ রুমে যায়নি। বাড়ির দারোয়ানকে আমি ডেকে বললাম, এই রুমটা কাকে ভাড়া দেয়া হয়েছে? দারোয়ান বলল, এটা তো বাড়ির মালিক জানে। তবে আমি জানি একজন ভাড়া নিয়েছে 1 মাসের জন্য। সে তো মনে হয় এখনো আসেনি। কেন, কি হয়েছে? আমি আর কিছু বললাম না। আমি রুম থেকে বের হয়ে রুমে তালা দিয়ে খালামণির ধানমন্ডির সাতাশের বাসায় চলে আসি। সেদিন রাত 8টার দিকে ওই গলিতে যাই, কারণ নাইট গার্ডের সাথে দেখা করতেই হবে আমার উত্তর পাওয়ার জন্য। দেখা হলো। বললাম, কাকা কি হয়েছিল গত রাতে? আপনি কি ওনাকে চিনেন? আপনি কেন দৌড় দিয়েছিলেন? কারণটা কি কিছুটা বলেন? উনি আমাকে বলল, কিছু জানতে চেও না। আমি বলতে পারবো না কিছু। সারা জীবন এই গলি পাহারা দিয়েছি। কিছুদিন পর ওপারে চলে যাব। আমি কিছু বলতে পারবো না। চলে যাও তুমি। আজও উত্তর খুঁজে পাইনি কিছুই। আর যারা শুনবেন বা শুনছেন, তাদের যদি কোনো উত্তর জানা থাকে আমাকে জানাবেন। ওই গলিতে যদি আপনারা কখনো যান, মারিচা ঠিক চিনতে পারবেন। আমি ভূত এফএম 2011 সাল থেকে এখন পর্যন্ত শুনেই যাচ্ছি, কিন্তু কখনো কোনো কমেন্ট করিনি। কিছুদিন আগে ফেসবুকে ভূত এফএমে জয়েন করেছি, নাম সাদির আল সাইদ। আজ ইমেল করেও ফেললাম। সবাই ভালো থাকবেন। আরও অনেক ঘটনা আছে, আমি লিখে পাঠাবো। আমাদের একজন লিসনার, তিনি আয়ারল্যান্ডে থাকেন এবং তিনি বলছেন যে এটা অনেক প্রাচীন ঘটনা। আয়ারল্যান্ডের বানসি নামক একটা কথা রয়েছে। এটা আসলে মৃত্যুর কথা শোনায় এবং যেখানে মৃত্যুর ইঙ্গিত দেয়। আচ্ছা, মৃত্যুর ইঙ্গিত দেয় হাততালি দিয়ে, বিকট শব্দ করে, চিৎকার করে এবং মৃত মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ তাকে ধরে দেখা যায়। আর উনি লিখেছেন, যদিও যে এনারা কালো আলখেল্লা পরে থাকেন, বাট এটা নিয়ে আবার অনেক ধরনের মতামত রয়েছে, সেটা আমি পরে আসছি। তো উনি বলছেন যে যেমন একবার এক ইংরেজি দম্পতি তাদের নানার বাসায় ঘুরতে আসেন। তখন তাদের নানা অসুস্থ ছিল। একদিন নদীর পাড়ে বসে আছেন, তখন হঠাৎ করে চিৎকার শুনে তারা দেখে কালো আলখাল্লা পরিহিত একজন মহিলা হাততালি দিতে দিতে আর চিৎকার দিতে দিতে এগিয়ে আসছে তাদের নানা বাড়ির দিকে। তারপর হঠাৎ করে কান্নার রোল ওঠে। তারপর তারা বাসায় গিয়ে শুনে তাদের নানা মারা গেছেন। আয়ারল্যান্ডের লোক আয়ারল্যান্ডের এটাকে মানে লোকেরা এটাকে অশুভ মনে করে। তো এই বানসি নিয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা একটা ফিমেল ক্যারেক্টার, আপনারা বুঝতেই পারছেন, ফিমেল স্পিরিট। এবং আইরিশ মিথোলজিতে এই স্পিরিটের বর্ণনা রয়েছে। আপনারা চাইলে এটার উপরে পড়াশোনা করতে পারেন, যে মৃত্যুর ঘোষণা দেয় আর কি, এরকম ধরনের ধারণা করা হয়। মৃত্যু ঘোষণা দেয় কিভাবে? চিৎকার করে অথবা গান গেয়ে, এবং এনাকে বিভিন্ন ভাবেও মানে অনেকে অনেক কিছু বলে এবং সাধারণত এটা হচ্ছে মানে আইরিশ কান্ট্রি সাইডে এই ব্যাপারটা বেশি প্রচলিত। আচ্ছা, এই বানসি কি পরে? এটা সাধারণত যেটা করেন সেটা হচ্ছে যে রেড অথবা গ্রিন কালারের লং মানে পোশাক, লম্বা পোশাক তারা পরেন এবং তাদের চুলগুলো খুব অদ্ভুতভাবে কোথাও কোথাও বলে যে তাদের চুলগুলো হয় লাল অথবা অরেঞ্জ কালারের হয়। চিন্তা করুন একটা মানুষকে এইরকম একটা মানে যেটা যে পেইন্টিংটা আমি পেয়েছি ইন্টারনেট থেকে, সেটা আমি দিয়েছি। এরকম পাইনি, বাট এটা আপনি কল্পনা করে নিন এবং অবশ্যই কল্পনা করবেন। এবং she can appear in a variety of forms. অনেক রকমের অনেকভাবে সে উপস্থিত হতে পারে, অনেক রকম রূপ নিতে পারে। আমাদের দেশেও কিন্তু এরকম ব্যাপার আছে, আমি খুব কাছাকাছি বলেই বলছি। এবং মোস্ট অফেন যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মানে বানসিকে যেভাবে দেখা যায় সেটা হচ্ছে প্রচণ্ড রকমের আগেরই অথবা ভয়ঙ্কর কোনো চেহারা নিয়ে সে অ্যাপিয়ার করে। বাট সে চাইলে সুন্দর মানে খুবই, খুবই, খুবই সুন্দর মহিলার মতন বা খুব রূপসী একটা চেহারাও ধারণ করতে পারে। এবং বানসিকে মানে ওখানে মানে সবাই তো বুঝতেই পারছেন যে
মানে অনেকে বলেন যে আইরিশ ব্যাটল, গডেস হ্যাম্পেন অনেক কিছু নিয়েই এই সমস্ত কথা আছে আরকি। তো এই ব্যাপারগুলো আ আ কিভাবে ঘটে? যখন কেউ মারা যাবেন তখন ধারণা করা হয় যে সে একটা ফ্যামিলিতে আসবে এবং সেই ফ্যামিলিতে এসে সে গান গাইবে অথবা চিৎকার দিবে এবং তারপরেই ঘটনাটা ঘটবে এবং অনেক ক্ষেত্রে সে মানে এই মৃত্যুর আগেই যেহেতু করে সুতরাং অনেকে মনে করেন যে সে হয়তো ডেথ প্রেডিক্ট করতে পারে এবং বানশি যখন আসে তখন আ যখন দেখা যায় যে তখন যেরকম আমরা বুঝি যে কেউ না কেউ মারা যাবে, ঠিক একইভাবে যদি অনেক বানশি একসঙ্গে আসে তখন বোঝা যাবে যে কেউ মারা যাচ্ছেন যিনি কিনা গ্রেট অথবা খুবই পায়াস কেউ এরকম কেউ মারা যাচ্ছেন। তখন একসাথে অনেক বানশি, অনেক হাসি বা অনেক চিৎকার এরকম শোনা যায়। তো এই বানশির জিনিসটা আপনি চিন্তা করেন যে এই বানশি হয়তো আমাদের দেশে হয়তো আমরা বলতে পারি পেত্নী নাকি? নাকি আমরা পরীও বলতে পারি, আমি জানি না। যখন সুন্দরভাবে দেখব তখন আমরা বলব পরী, যখন অসুন্দরভাবে দেখব তখন বলব পেত্নী। তো মানে সব দেশেই এরকম ধরনের ব্যাপার কিন্তু প্রচলিত আছে। আপনিও পৃথিবীর কোনো একটি দেশে আছেন এবং সেই দেশে হয়তো এরকম অদ্ভুত কোনো ব্যাপার সেই দেশটির সাথে আছে, সেই দেশে আছে এবং সেখানকার মিথোলজিতে হতে পারে, সেখানকার লোকাল যারা তারা হয়তো এই সমস্ত ব্যাপার বিশ্বাস করেন। এরকম ব্যাপার-স্যাপার যদি আপনারা জানেন, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না। যেটা ইমেইল, এটাও দেশের বাইরের ঘটনা। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি ভালোর দলের লোক। আমিও ভালো আছি কারণ আমি ভালোর দলের লোক। আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার নামটা প্রকাশ করবেন না। আমার হোম টাউন খুলনা। আমি যে ঘটনাটা বলব সেটা শুরু হয় ২০০৭ সালে। আজ থেকে ঠিক ১০ বছর আগে আমি পড়াশোনার জন্য সাইপ্রাস যাই। সেখানে সবুজ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ওনার সাথে আমার সম্পর্ক খুব ভালো, খুবই ভালো ছিল। কারণ ওনার দেশের বাড়িও ছিল খুলনাতে। আমি সাইপ্রাসের নিকোসিয়া সিটিতে একটা স্ট্রিটে ৪৬ নাম্বার বাড়িতে থাকতাম। আমার বাসাটা ছিল একটা পাহাড়ের নিচে, আর সবুজ ভাইয়ের বাসাটা ছিল ওই পাহাড়ের ঠিক মাথায়। একসময় উনিও পড়াশোনা করতে ছিলেন বা টিউশন ফিস না দিতে পারায় ইল্লিগাল হয়ে যান। যাই হোক, উনি একটা রেস্টুরেন্টে কাজ করতেন। আমার এটা আমি পড়েছি এবং টিউশন ফি না দিতে পারায় ইল্লিগাল হয়ে যান। যাই হোক, উনি একটা রেস্টুরেন্টে কাজ করতেন। না, এটা পড়িনি। প্রতিদিন ওনার কাজ শেষ হতো ঠিক রাত ১২টায়। উনি বাসায় যাওয়ার আগে আমার সাথে প্রতিদিন দেখা করে যেতেন। আমার বাসা থেকে ওনার বাসায় যাওয়ার ঠিক মাঝখানে বরাবর খ্রিস্টানদের একটা কবরখানা ছিল। আমরা দুজন প্রায় ওইখানে বসে আড্ডা দিতাম রাত ২টা-৩টা পর্যন্ত। আর উনি সবসময় ওই কবরখানার পাশ দিয়ে আসা যাওয়া করতেন। একদিন সকাল ১০টায় উনি আমাকে ফোন দিয়ে ওনার বাসায় খুব দ্রুত আসতে বললেন। দিনটা ছিল রবিবার। ওনার অফ ডে ছিল আর আমার সামার ভ্যাকেশন। আমি খুব দ্রুত ওনার বাসায় যাই। দেখি ওনার কপালে ব্যান্ডেজ। বললাম, "কি হয়েছে?" উনি বললেন যে, "পড়ে গিয়ে কপাল কেটে গেছে। কপালে ৮টা সেলাই লেগেছে।" আমি খুব অবাক হলাম। ওনাকে দেখে স্বাভাবিক লাগলো না। বললাম যে, "ভাই, আপনি কি কোনো প্রবলেমে আছেন? কোনো প্রবলেম হয়েছে আপনার?" উনি কিছুই বললেন না। শুধু বললেন, "তোমরা তো ভ্যাকেশনে যাচ্ছ। তুমি তুমি আমার সাথে আমার বাসায় কয়েকটা দিন থাকো।" আমি থাকলাম। এর কিছুদিন পরে আমি একটা কাজ পাই। তাই আমাকে অন্য শহরে চলে যেতে হয়। ৬ মাস পরে আমি যখন ফিরে আসি তখন আমি সবুজ ভাইকে সাইপ্রাসে পাইনি। উনি দেশে চলে গেছেন। ওনার ছোট ভাই বাংলাদেশ থেকে আসে। সে আমাকে চিঠি দেয়। চিঠিটা ছিল সবুজ ভাইয়ের। উনি লিখেছেন যে যদি আমি দেশে যাই তাহলে যেন ওনার সাথে আমি দেখা করি। এর ১ মাস পর আমি দেশে আসি। খুলনায় এসে জানতে পারি যে উনি ঢাকা মেডিকেলে আছেন। আমি ঢাকায় এসে ওনার সাথে দেখা করি। আমি রীতিমতো অবাক হই ওনাকে দেখে। যে মানুষটা দেখতে এত সুন্দর, লম্বায় ৫ ফুট ১০ ইঞ্চি, যার ওজন অলমোস্ট ৮০ কেজি, সেই মানুষটা আমার সামনে বিছানায় শুয়ে আছে কুঁজো হয়ে। লম্বায় ৫ ফুট আর ওজন হবে ৪০ কেজির নিচে। আমার চোখে পানি চলে আসে। উনার গলায়, হাতে, মাজায় সবখানে ছিল শুধু তাবিজ। আমি উনাকে বলি যে, "ভাই, আপনার কি হয়েছে? আমাকে খুলে বলেন।" তখন উনি আমাকে সব খুলে বলেন। ঘটনা শুরু হয়েছিল যেদিন ওনার কপাল কেটেছিল। ওইদিন রাতে ওনার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ওনার অনেক ঠান্ডা লেগেছিল। কিন্তু সময় ছিল গরমকাল। ওই সময় সাইপ্রাসের টেম্পারেচার ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এত ঠান্ডা লাগার কথা না। গরম লাগার কথা। উনি বিছানায় কাত হয়ে শুয়েছিলেন। অপর পাশে ফিরতে দেখতে পান একটা অল্প বয়সের মেয়ে তার পাশে শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। এটা দেখেই উনি দৌড় দিয়ে বাথরুমে চলে যান এবং বাথরুমের দরজা আটকে দেন। উনি খুব ভয় পান। সমস্ত শরীর ওনার ঘামে ভিজে গিয়েছিল। উনি বেসিনে মুখ ধুয়ে আয়নাতে তাকান। আবার ওই মেয়েটিকে আয়নায় দেখতে পান। এবার ভয়ে বাথরুমের দরজা খুলে বাসার বাইরে চলে আসতে চান। ঠিক তখনই পায়ে কি যেন পেঁচিয়ে যায় আর উনি পড়ে যান। মাথায় খুব জোরে আঘাত পান আর ঠিক তখনই অজ্ঞান হয়ে যান।
সকালে ওনার পাশের রুমের ফ্রেন্ডরা ওনাকে নিচে পড়ে থাকতে দেখেন, ওনাকে হাসপাতালে নিয়ে যান, ওনার মাথায় সেলাই করা হয়। এরপর আমি ওনার সাথে যে কয়দিন ছিলাম, উনি ওই কয়দিন ওই মেয়েটিকে দেখেননি, কিন্তু আমি চলে যাওয়ার পর থেকে আবার সেই ঘটনা ঘটতে থাকে। এই মেয়েটা প্রতিদিন রাতে ওনার কাছে আসতো। প্রতিদিন ওই মেয়েটা ওনার গায়ে হাত রাখেন, আর ঠিক তখনই ওনার ঘুম চলে আসে। ১ম দিনের পর থেকে উনি আর ভয় পান না। উনি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করতেন যে তার বাসা কোথায়, সে কি চায় তার কাছে, কিন্তু সে কিছু বলতো না। এরপর থেকে উনি দুর্বল হয়ে যান। ঠিকমতো কাজে যেতেন না, কারো সাথে মিশতেন না, ঠিকমতো খাওয়া-দাওয়া করতেন না। উনার কিছুই ভালো লাগতো না। উনি দিনের পর দিন উনার ওজন কমতে থাকে। এরপর আ উনি ওইখানে থাকা মসজিদের ইমাম সাহেবের কাছে যান, যিনি একজন টার্কিশ। ওনাকে সবকিছু খুলে বলেন। ইমাম সাহেব ওনাকে তার তাবিজ দেন আর জমজমের পানি দেন। জমজমের পানি আর তাবিজ যতদিন ছিল উনি ঠিক ততদিন ভালো ছিলেন। আবার সেই একই সমস্যা দেখা দেয়। উনি আবারও ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেব ওনাকে বলেন যে, "তুমি পুরোপুরি সেরে যদি উঠতে চাও, তাহলে তুমি বাংলাদেশে চলে যাও। এখানে তোমার থাকাটা ঠিক হচ্ছে না।" এরপর সবুজ ভাই ওখানকার কয়েকজন ডাক্তারের কাছে যান। সবাই কিছু না কিছু টেস্ট দেন, কিন্তু কেউ কোনো রোগ খুঁজে পান না। সে কারণেই উনি বাংলাদেশে চলে আসেন। দেশে আসার পরে উনার পরিবার ওনাকে অনেক ডাক্তার, কবিরাজ দেখান, কিন্তু কোনো কাজ হয়নি। দিনের পর দিন ওনার অবস্থা আরও খারাপ হতে থাকে। কোনো ডাক্তার অথবা কবিরাজ কেউ ওনার সঠিক রোগ এবং এর কারণ জানতে পারে নাই। শুধু বলতে পেরেছে যে ওনার শরীরে রক্তের পরিমাণ অনেক কম আর আস্তে, আস্তে সেটা কমে যাচ্ছে। কিভাবে কমে যাচ্ছে সেটা কেউ বলতে পারে না। কোনো টেস্টও করে বোঝা যায়নি। অবশেষে ২০০৮ সালের ১৬ ফেব্রুয়ারি, যেদিন ছিল কিনা ওনার জন্মদিন, সেই দিন সবুজ ভাই মারা যান। এত অল্প সময়ের মধ্যে যে এই মানুষটা এভাবে চলে যাবেন সেটা ভাবতেও পারিনি। আমার এই দুঃখের ঘটনাটা যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি পড়ে শোনাবেন। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আমার নামটা দয়া করে বলবেন না। এরপরে উনি ওনার নাম এবং ওনার ফোন নাম্বার দিয়েছেন, যেটা উনি বলতে নিষেধ করেছেন বলেই আমি বললাম না।